সৈকতগিরি একটা কথা বলছিলেন যে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলছেন, অর্থাৎ তার বিস্ফোরক দাবি, কেন্দ্রীয় সরকারের অবস্থা দেখে আমার মনে হয় না তারা রাজ্যের পরিস্থিতি বদল করতে চায়। কি বলেছেন শোনাবো, তারপর আলোচনায় আসছি, শুনুন। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে, এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সেই প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। অঙ্কন, দেখুন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা কথা পরিষ্কার করে বলে দেন যে ভারতীয় জনতা পার্টির মূল স্তম্ভ বা মূল ভিত্তি হচ্ছে আমাদের বুথ স্তরের কার্যকর্তারা। আমরা কোনো এজেন্সির ভরসায়, কোনো সংস্থার ভরসায়, আমরা কোনো সংস্থার ভরসায়, পুলিশের ভরসায় আমরা রাজনীতিটা করি না। আমরা এই যে বিএলএদের এই রক্তাক্ত অবস্থা দেখছি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কোথাও 2 মাসের কন্যা সন্তানকে নিয়ে সঞ্চিতা ঘটকের মতো বিজেপি কর্মী, বা কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেও ঝিলাম ব্যানার্জির মতো বিজেপি কর্মীরা রাস্তায় রাস্তায় এটা ঠিক করছে যে ভারতীয় জনতা পার্টির পতাকাটা এই পশ্চিমবঙ্গের মাটিতে উড্ডীন থাকবে কিনা। এবং রাজ্য সভাপতি শ্রমিক দা, বিরোধী দলনেতা শুভেন্দু দা, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত সবাই আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিদায় এবং বিজেপি যাতে সরকারে আছে সেটা সুনিশ্চিত করতে কাজ করে চলেছেন। আমার তোমার এতক্ষণের উত্তরটা শুনে মনে হলো তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটা ঠিক পরিষ্কারভাবে শুনলে না। আমি এই পরিস্থিতিতে বলছি, আমি ঠিক ভালোভাবে শুনেছি। বাংলায় বলেছেন, আমি বাংলায় উত্তর দিচ্ছি, বাংলায় বলেছেন, বাংলাতে উত্তর দিচ্ছি। আমাদের মধ্যে দ্বন্দ্বটা দেখবেন যে দলের শ্রীবৃদ্ধি কি হয় তার নিয়ে দ্বন্দ্ব, আর কতটা ভালো দল হতে পারে, কতটা ভালো ফলাফল দল করতে পারে, দল ক্ষমতায় আসবে হচ্ছে না। মানে তোমার কথা অনুযায়ী তুমি যেটা বলতে চাইছো তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্রীবৃদ্ধি হচ্ছে না তাই তিনি সরব হয়েছেন। আমরা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। ওই ইন্ডিজোটে সেটিং এ থাকা, ওই কোলাকুলি করা অভিষেক ব্যানার্জির সাথে, কখনো রাহুল গান্ধী, কখনো ডি রাজা, কখনো হলো সীতারাম ইয়েচুরি, এরা মিলে যারা আজকে ইন্ডিজোট করে রেখেছে, যারা উপরাষ্ট্রপতি ভোটে দেখা যায় কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো সিপিআই একসাথে জোটবদ্ধ, যারা ভোট কাটায় পশ্চিমবঙ্গে দিয়ে তৃণমূলকে জেতায়, তাদের কোথাও গিয়ে সৈকত স্পষ্টভাবে উত্তরটা কিন্তু মানে আমি বিয়ের থেকে অঙ্কনের থেকে পেলাম না। সৈকত, তোমার কাছেই আসবো। মানে বিজেপি নিজের যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বের কথা বলতে গিয়ে বাকিদের অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ একেবারে তুলে আনলো। কতদিন শোভন, মুকুল, সব্যসাচী চলে গেলে শেষে অঙ্কন এসে বুঝবে বড্ড বেশি 15টা বছর সময় গেছে চলে এই পিসি ভাইপোকে ভেতরে ঢোকাতে জেলে। আসলে গতকালকের দুটো হেডলাইন, এক, অভিজিৎ বাবু তমলুকের এমপি বলছেন যে দিল্লির নেতারা চাইছে না মমতাকে সরাতে। আমরা এই কথা 11 সালের পর থেকে বলছি, দিল্লির নেতারা চাইছেন না, পুরো ইন্টারভিউ শুনে বাড়িতে পাঠিয়ে দেব, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, চিৎকার করে বলছেন এটা করে দেব। দুই, একটু সৈকতকে বলতে দিতে হবে, প্রত্যেকের কাছে যাব। গতকালকে শওকত মোল্লা বলেছে আইএসএফ কে ভোট দেবেন না, বিজেপি কে ভোট দিন, তাতে সুবিধা পাবেন। হুমায়ুন কবির বলছে যে এসআইআর কে গ্রহণ করলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে এসআইআর কে গ্রহণ করলাম। এরপর আমি বলছি কোথায় বাবা, কোথায় সব্যসাচী কোথায়? 15 বছর এই তৃণমূলকে বাঁচিয়েছো। বিকাশ বাবু মামলা করেছে, আমরা মার খেয়েছি, আমরা ঘর ছাড়া হয়েছি, আর তোমরা তৃণমূলকে বাঁচাতে মমতা অভিষেককে একটা গ্রেফতারি হয়। কেন কালীঘাটের ডিসিপিআই যায় না? কেন কালীঘাটের ডিসিপিআই যায় না? চিৎকার করে আমি জানি আমি বলছি অঙ্কনকে আমার একটা প্রশ্ন আছে। অঙ্কন প্লিজ সৈকতকে বলতে দিতে হবে। অঙ্কন আগের পাটে বলল যে এই রাজ্যে নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি, চাকরি চুরি সব থেকে নজর ঘোরাতে তৃণমূল ইচ্ছাকৃতভাবে শেয়ারকে আতঙ্কিত করছে। আচ্ছা ভাই, কেন নির্বাচন কমিশনকে দিয়ে এই রাজ্যে শেয়ারটা শুরু করে মানুষকে আতঙ্কিত করে কাগজ খুঁজতে ব্যস্ত করলে? তোমরা আসলে দিলীপ ঘোষের মডেল, তোমরা আসলে দিদি মোদির 2 হাতে 2টো লাড্ডুর মডেল।
বিজেপি থাকলে তৃণমূল হারবে না। আমরা আবেদন করব বিজেপি বেশ, অঙ্কন সৈকত দুজনকেই থামালাম, অঙ্কন সৈকত দুজনকেই থামালাম। মণিশঙ্করদা কি মনে হয় তৃণমূলের কতটা লাভ? বলবো, দেখুন অঙ্কন সৈকত যে যার যেরকম বললো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে যখন কথা হচ্ছে একটু কোর্টের ব্যাপারে আসতে, আমি বলছি যেদিন থেকে হাইকোর্টে একজন বিচারপতিদের টিভিতে আসার প্রবণতা বেড়ে যায় তখন বোঝা যায় যে বিচার ব্যবস্থাটা কোন জায়গায় যায়। একজন সিটিং জাস্টিস তিনি এসে পরে মানে এবিপি আনন্দের পর্দাতে না না অন্যায় কিনা আমি বলছি বিরুদ্ধ ভাই, সবকিছুতেই তুমি নাম করাবে না প্লিজ। অঙ্কন প্লিজ বলতে দিতে হবে। অঙ্কন তোমার সময় কেউ বলেনি প্লিজ। না আইন সিদ্ধ সেটা অন্য ব্যাপার, একটা ডেকোরাম আছে যার জন্য দেখবেন বিচারপতিরা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না, কারণ তাদের অনেক বাধ্যবাধকতা থাকে। সেই জিনিসটা দেখিয়েছে প্রথম কথা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। সেকেন্ডটা বলছি, দেখুন বিখ্যাত লোকেরা বলে গেছে যে ফ্রাস্ট্রেশনের মাদার কম্পোনেন্ট হচ্ছে এক্সপেকটেশন। আপনি ভাবলেন আপনি ভগবান বলে দিয়েছেন, আপনি ভাবলেন মুখ্যমন্ত্রী চাইলে আপনি মুখ্যমন্ত্রী হবেন, আপনি ভাবলেন যে কেন্দ্রীয় সরকারে গেলে মোদিজির পাশের চেয়ারটাই আপনাকে দেওয়া হবে। এই যে এক্সপেকটেশনটার থেকে আপনার ফ্রাস্ট্রেশন, তার থেকে ডিভাস্টেশন, তার থেকে এইসব কথাগুলো বেড়ে হচ্ছে। ফলে আমি বলবো যে আপনি বিচারপতি থেকে যে যে কাজগুলো করে গেছেন, আরও কিছুদিন পরে আপনার ফ্রাস্ট্রেশনটা আরও অনেক নিচের লেভেলে যাবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দেখুন আপনাদের চ্যানেলে এসে দেবাংশু একদিন বলেছিল সিটিং বিচারপতিকে দালাল, এই কথাটা উচ্চারণ করেছিল। আমি নিজে অনেক প্রতিবাদ করেছিলাম। পরবর্তীকালে আমি দেখছিলাম যে সত্যি সত্যি এই লোকটার সিটিং জাজ ছিল, তার ক্ষমতা হলে দেবাংশুকে টেনে হিঁচড়ে একটা সুমোটো কন্টেম্প করা উচিত ছিল। আমি দেখলাম তিনি পারেন, এই কারণেই পারেননি, সত্যি সত্যি তিনি দালালির কাজ করেছেন, যার জন্যই তিনি পারেননি। পরবর্তীকালে দেখলাম যে বিচারপতির থেকে তিনি বিজেপিতে শিফট করে গেলেন। সামনে বিধানসভা নির্বাচন 6 মাস এখনো বাকি, তার আগে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন। আর কি তিনি বলেছেন? হিন্দি বলয় থেকে নেতা এসে বাংলায় ভোট করানো যাবে না, তাদের মেজাজ অভিমান একেবারে আলাদা, বাংলার সঙ্গে উত্তর ভারতের হাবভাব মিলবে না। শুনুন। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গের নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা এটা ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা, এসব করে কিছু হবে না। আমি এখান থেকে শুভময়দার কাছে যাব। শুভময়দা, আমরা বারবার দেখেছি ভোটের আগে বাইরে থেকে বিজেপির একাধিক নেতারা তারা আসেন, প্রচার করেন, আবার ভোট হয়ে গেলে তারা সে সময় চলে যান। কিন্তু এই যে ভোটে কতটা প্রভাব পড়ে, বাংলায় কতটা প্রভাব পড়ে, সেটা নিয়ে তো বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছেন। অভিজিৎবাবু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে যথেষ্ট গভীরতা আছে। প্রত্যেকের একটা করে রাজনৈতিক মতামত আছে এবং সেই রাজনৈতিক মতামতের নিরিখে তিনি কি ভাবছেন সেটা তিনি বলেছেন। এবার তার দলের বিষয়টির কথা বাদ দিয়ে আমি বলছি তার অবজারভেশন গুলো। রাজনীতিতে একটা পলিটিক্যাল ডিস্টেন্সের ব্যাপার থাকে। আপনি দেখুন বহু বছর আগে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে পলিটিক্যাল ডিস্টেন্স, দূরত্ব অনেক বেশি ছিল। আজকে তারা একসঙ্গে। তৃণমূল আর বিজেপি একসঙ্গে এক সময় কাজ করেছে, তাদের পলিটিক্যাল ডিস্টেন্স একেবারে শূন্য ছিল। আজকের দিনে সরাসরি তারা দুটো দল হিসেবে লড়াই করছে পশ্চিমবঙ্গে, অন্তত জনগণের সামনে। সেই জায়গায় আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি তাদের বারবার একটা প্রশ্ন মনে হয় যে বিজেপি যদি নিজে জিততে না পারে তাহলে তার জায়গায় কে জিতলে বিজেপির সব থেকে ভালো। এই অঙ্কটা যদি ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করে দেখবেন আদর্শগতভাবে অঙ্কনের থেকে সৈকত একেবারে উল্টো দিকে। অর্থাৎ কেন অঙ্কন চাইবেন যে তারা হেরে গেলে বামপন্থীরা ক্ষমতায় আসুন? নিশ্চয়ই চাইবেন না। এবার দ্বিতীয়ত দেখুন, কংগ্রেস বিজেপির একটা বড় প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় স্তরে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে যে যদিও তারা মুখোমুখি লড়াই করছেন, বহু বিজেপি সমর্থক আছেন যারা সত্যিকারের এই লড়াইটার সঙ্গে আছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে এই প্রশ্ন বারবার উঠবে যে বিজেপি আর তৃণমূলের সত্যিকারের দূরত্ব কতটা। যে প্রশ্ন আমরা আগে তুলতাম যখন কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, যে সত্যিকারের বামফ্রন্ট জিতেই চলেছে, কবে তারা হারবে, এই প্রশ্ন তো উঠতো। সেই একই রকম প্রশ্ন এখন উঠছে। অভিজিৎ বাবু সাধারণ যে বাঙালির একটা প্রশ্ন, রাজনৈতিক নেতা হিসেবে তিনি সেই প্রশ্নটাই
তুলেছেন যে সত্যিকারের বিজেপি কি চায়, তাহলে বিজেপি বাইরের থেকে নেতা এনে কেন পশ্চিমবঙ্গে জেতানোর চেষ্টা করছে? তার চেয়ে পশ্চিমবঙ্গেই নেতা তৈরি করুন। অভিজিৎ বাবুর মতো নেতা, সুকান্ত বাবুর মতো নেতা, অঙ্কনের মতো একজন লড়ুয়ে নেতা, এই নেতারা পশ্চিমবঙ্গে যতটা ভালোভাবে প্রভাব ফেলতে পারবেন, তার থেকে সত্যি কি আমাদের উত্তর ভারতের নেতারা সেখানে প্রভাব ফেলতে পারবেন? ফলে অভিজিৎ বাবু যে প্রশ্নগুলো তুলেছেন, আমার মনে হয় বিজেপির ইন্ট্রোস্পেকশনের জায়গা আছে, এবং সেইখান থেকে বিজেপি যদি ভাবার চেষ্টা করে যে সামনের নির্বাচনে তারা কিভাবে এগিয়ে যেতে চায়, এবং এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এসআইআর নিয়ে, সেই জায়গায় বিজেপির বক্তব্য কি, এসআইআর নিয়ে অভিজিৎ বাবু প্রশ্ন তুলেছেন। ফলে সবকিছু মিলিয়ে কিন্তু অভিজিৎ বাবু একটা আয়না ধরেছেন নিজের সামনে, তার নিজের দলের সামনে, এবং এটি যে রাজনৈতিক বক্তব্যগুলো রেখেছেন এর প্রশ্ন আমরা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কিন্তু আমাদের একটা রাজনৈতিক মন আছে, একটা ভাবনা আছে, আমরা সবাই কিন্তু বলছি অভিজিৎ বাবুর যে প্রশ্ন, সেই প্রশ্ন পশ্চিমবঙ্গে আসছে যে বিজেপি সত্যিকারের তৃণমূলকে হারাতে চায় কিনা।